আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে মন্তব্য। পূর্বাচলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বিপু সহ কয়েকজনকে বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মে সৃষ্টিকর্ম পৌঁছে যাবে আশা। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলেও জানানো হয়েছে। চকর মালিথা জানাচ্ছেন। বুধবার দিবাগত রাত 1:50 সচিবালয়ের 7 নম্বর ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবন সচিবালয়ের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে, ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিংবা ষড়যন্ত্র কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। এরই মধ্যে সচিবালয়ের সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। স্থানীয় সরকার বিভাগে পিরোজপুর জেলায় যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানানো হয়, স্বাভাবিক গতি রেখে পুরো প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুনে 3টি ফ্লোর পুড়ে গেছে কয়েকটি মন্ত্রণালয়ের অনেক নথি। কেন ও কিভাবে আগুন লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য কাউকে আজ সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। রফিকুল বাশার জানাচ্ছেন। বুধবার রাত 1:50
সচিবালয়ের 7 নম্বর ভবনে 6, 7 ও 8 তলায় আগুন লাগে। এই 3টি ফ্লোরে ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8টা 5 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি আগুন নেভে দুপুর 11:15টার দিকে। আগুনে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিস কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে। পুড়ে গেছে অনেক নথিপত্র। ভবনের পশ্চিম পাশে, মাঝে এবং পূর্ব পাশে আলাদাভাবে 3টি স্থানে পুড়তে দেখা গেছে। ভবনের 8ম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। আগুন নেভাতে এসে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন। আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা, বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছেন। ঘটনার পর সচিবালয় ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয় বিজিবি ও র্যাব। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ, এলজিআরডি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আলাদা কমিটি গঠিত হয়। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে হবে। বিদ্যুৎ না থাকলেও কর্মকর্তা কর্মচারীরা অফিস করেছেন অন্যান্য মন্ত্রণালয়ে। অফিস চলেছে, যদিও 2টা ভবনে বিদ্যুৎ সংযোগ ছিল না। আমাদের তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আমাদেরটা সেভি ছিল আল্লাহর রহমতে। কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এটা অত্যন্ত রহস্যজনক। এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। গত 3রা নভেম্বর সচিবালয়ে নিরাপত্তা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের বিকেল 5টার পর থাকতে হলে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়ে আদেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় 2 মাস পর আগুনের ঘটনা ঘটল। দেশের অন্যতম কেপিআই এলাকা সচিবালয়ে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কারও থাকার নিয়ম নেই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপনিয়া গ্রামের শোকের মাতম চলছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানিয়েছেন। নয়নের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলাকেও দায়ী করেছেন পরিবারের সদস্যরা। আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। হ্যাঁ, তো এখন তো আমার তো এই আর যে গাড়ি মারা গেছে ধাক্কা দিয়ে, তার সুবিচার আমি চাই। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপিকে ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রচেষ্টা চলছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজের অক্ষমতা ঢাকতে কেউ কেউ বিএনপির সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আক্তার হোসেন জানাচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন রুনেসা আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ শীর্ষক আলোচনায় অংশ নেন সাবেক ছাত্রনেতারা। সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন, সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এর জন্য তো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতো না। অন্তর্বর্তী সরকারকে সমকক্ষ ও প্রতিপক্ষ মনে করে না বিএনপি, এমন দাবি করে সমালোচনাকারীদের প্রতি সতর্ক থাকতে বলেন নজরুল ইসলাম খান। তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? যার সামর্থ্য কম
সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ, আপনি এটা করেন না, আপনি এটা খারাপ, ভাই আপনি কি করছেন? এ সময় বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত প্রচারণায় ভারতের সমালোচনা করেন বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনাটি নিশ্চিত ষড়যন্ত্র, তবে অন্য কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব আয়োজিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে সার্জিস বলেন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক একটি শক্তি। আগামীতে জাতীয় নাগরিক কমিটি হবে ওই প্ল্যাটফর্ম যেখান থেকে লিডারশিপগুলো তৈরি হবে। আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়করাও উপস্থিত ছিলেন। আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। রোকসানা আমিন জানাচ্ছেন। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের বরাদ্দকৃত ৬০ কাঠা জমির ৬টি প্লট নিজ নামে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী সহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৬,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ সহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ডক্টর সীমা হামিদ ও ছেলে জারিফের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে দুদক। নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৬,৯৪,৩৩,৯১২ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান দেখিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতি করে প্রশাসনের ক্যাডারের চাকরির অপরাধে নওগাঁ আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে। মন্তব্য করে খুলনার ডুমুরিয়ার পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যারা টানা 15.5 বছর শাসন করেছেন তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এবং অন্যরা। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
বরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মে। সুলতানা হিমু জানাচ্ছেন। বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্মের বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তারই লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। রাবেয়া খাতুনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অতিথিরা। মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে, শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলঙ্কৃত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে সব অনুবাদের মাধ্যমে। আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে? এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। আজকে কিন্তু অনেক ব্যাপারে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে, সেই বিতর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই বইগুলো নিয়ে আলোচনা করব, ওনার লেখা নিয়ে আলোচনা করব, এবং তখনই কিন্তু ইতিহাসটাও কিন্তু বেরিয়ে আসবে। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এখানেও অনেক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও সমন্বিত উদ্যোগে চামড়া খাতে এগিয়ে যাওয়ার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসি জানাচ্ছেন। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এই খাতের অগ্রযাত্রা নিশ্চিতে দরকার চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণে কাজ করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশলের মাধ্যমে পরিবেশগত মানদণ্ড এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্যমাত্রা অর্জনে যুক্ত করা হচ্ছে মালিক, শ্রমিক সহ সকল অংশীজনদের। বাংলাদেশে পরিবেশ বান্ধব ও লাভজনক চামড়া খাত বিনির্মাণে প্রকল্প পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন, সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংগঠন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ওমরা পালনকারীদের লাগেজ বিনা খরচে রাখার সুযোগ দিয়েছে সৌদি আরবের মক্কা নগরী কর্তৃপক্ষ। মক্কার লাইব্রেরি ও গেট 64-র কাছে এই সুবিধা রাখা হয়েছে বলে আরব নিউজ একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ওমরা পালনকারী সর্বোচ্চ 4 ঘন্টার জন্য 7 কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না, তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র এবং খাবার ও ওষুধ রাখা যাবে না। দেশের সেরা 44টি ব্র্যান্ডকে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর পরিবর্তিত ব্যবস্থায় দেশের সেরা ব্র্যান্ডগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে। মাসুর শাকিল জানাচ্ছেন। দেশের স্বনামধন্য ব্র্যান্ডগুলোর স্বীকৃতি দিতে 16তম বারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন রাজধানীর একটি 5-তারা হোটেলে। এবছর 44টি ক্যাটাগরিতে 44টি ব্র্যান্ডের হাতে মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্র্যান্ডগুলো জাতি গঠনে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আরও বেশি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা। Create a cohesive community where everyone is growing, progressing in an inclusive manner.
whether we can create an economy which is flourishing. All these basically requires us to bring in the purpose of the business, of the brands within our everyday job. ভবিষ্যতে এ ধরনের সম্মাননা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সঠিক তথ্য উপাত্ত তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের কূটনৈতিক অবস্থান সুসংহত করতে গণমাধ্যম কাজ করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। প্রথমবারের মতো কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব বিভিন্ন মাধ্যমে গুজব ও ভুল তথ্য রোধে কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা চান। কূটনীতির মতো জটিল বিষয় সহজে উপস্থাপনের জন্য সাংবাদিকদের সাধুবাদ জানান তিনি। পরে 3 ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার এবং অংশগ্রহণকারীদের ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র সচিব। আগামী 7 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও সচিবালয় থেকে আওয়ামী নিয়োগপ্রাপ্ত আমলাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা স্পষ্ট ষড়যন্ত্র, এর পেছনে ভারত ও আওয়ামী লীগের সরাসরি হাত রয়েছে। তারা আরও বলেছেন, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনিয়ন্ত্রিত চাঁদাবাজি, জুলাই বিপ্লবের সৈনিকদের খুন ও গুপ্ত হত্যা ঠেকাতে ব্যর্থ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর এ কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাঁকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ করিম। বুধবার রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরে আদালতে নেওয়া হলে রমনা থানাধীন এলাকায় সাকিব নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজার নুসেইরাত উদ্বাস্তু শিবিরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছেন। তাদের সবাই স্যাটেলাইট চ্যানেল আল কুদস টুডেতে কাজ করতেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট IFJ-র তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় 55 সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজায় আবাসিক ভবনে বোমা হামলায় 5 ফিলিস্তিনি নিহত এবং 30 জন নিখোঁজ রয়েছে। দক্ষিণ গাজায় একটি তাঁবুতে আশ্রয় নেয়া 3 শিশু প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে। ইসরায়েল নতুন শর্ত দেয়ায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস প্রতিনিধিরা। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় পাল্টা অভিযোগ করেছে যুদ্ধবিরতিতে হামাস নতুন বাধা সৃষ্টি করছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12 ডিসেম্বর বিকেল 3টা থেকে আই স্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু হাসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু এবং অন্যরা। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধা চরাঞ্চলে চারণভূমি ভেড়া পালনে উপযোগী। চরের স্বল্প আয়ের পরিবারে আর্থিক যোগান দিতে নারীদের ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। ভেড়ার রোগবালাই কম এবং লালন পালনে তেমন খরচ না থাকায় আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন।
বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি উপজেলার ছোট বড় ১৬৫টি চরে বসবাস করে আসছে কয়েক হাজার পরিবার। বর্ষার পানিতে ডুবে গেলেও বছরের বাকি সময় চরের বিস্তীর্ণ চরণভূমি থাকে। এসব চরে ভেড়া পালন করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের নারীরা। আরো বাচ্চা হইব, ওলান বলান হইব, ওই যে বাচ্চা হয়েছে লাভবান হইব, উন্নতি হব। বেশি আয় নিতে হলে বেঁচে গেছে আমরা পরিবর্তনে একটা পাল্টা বানা আবার কিছু কিনতে পারি। একটি ভেড়া বছরে 4টি বাচ্চা দেয় বলে জানান পালনকারীরা। রোগবালাই কম ও লালন পালনের খরচ কম হওয়ায় ভেড়া পালনে চরবাসীর আগ্রহ বাড়ছে। বছর যেতে থাকবে এরকম বাড়তে থাকবে, একদিন 1টা থেকে 10টাও হইতে পারে। এটা দিয়ে মনে করেন একটা কিছু করা যায়। বিশেষ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের ভেড়া সরবরাহ ও ভেড়া লালন পালনের সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা মোকাবেলার ক্ষেত্রে ভেড়া লালন পালন একটা কার্যকরী পদ্ধতি। কারণ ভেড়া লালন পালনের মাধ্যমে আর্থিকভাবে দ্রুত স্বাবলম্বী হওয়া যায়। ভেড়া পালনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। ভেড়া পালনের সুবিধা হলো আসলে এরা দলবদ্ধ প্রাণী, এরা একজন যে লিডার তার পিছনে যায়, এর রোগ কম হয়, সব কিছুই কম, খাওয়া কম লাগে, যেগুলো কেউ খায় না ওরা কিন্তু ভেড়াই খায়। এজন্য কিন্তু তাদের পালন করতে গেলে খরচও কম হয়। ভেড়া পালন চরের নারীদের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে নোয়াখালীতে গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা হাসি। নির্বিচার প্রকৃতি ধ্বংস আর জলবায়ু অভিঘাতে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও ভুগছে নানান প্রাকৃতিক দুর্যোগে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত নোয়াখালীর প্রকৃতি পুনরুদ্ধার ও আগাম দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে জেলার বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মসূচি। নানা পদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বন্যার কারণে আমার অনেক শখের গাছগুলো মারা গিয়েছে, এই গাছটি পেয়ে অনেক খুশি হয়েছি। আমি এই গাছটি রোপণ করতে পারবো। ফল দিবে, আলো দিবে, অনেক কিছু আমাদের উপকার করবে। অক্সিজেন দিবে, এই গাছটা ছায়া দিবে, তাই আমি এই গাছটা বাড়িতে লাগাবো। এটি রোপণ করলে ফল পাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের। আমাদের যে ফলজ গাছের ক্ষতি হয়েছে, আমরা আশা করি এই অভাব ক্ষতিটা পূরণ হবে। গাছের চারাগুলি বিভিন্ন জায়গাতে রোপণ করা হয়, আমাদের আবহাওয়ার কিছুটা হলেও শীতলতা আসবে। আমাদের পরিবেশের সেই ভারসাম্য রক্ষার জন্য এই জন্য গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষার্থী যেরকম গাছটাকে আপন মনে করে যত্ন করবে, যে পশু পাখি অন্যান্য প্রাণী যারা হচ্ছে গাছের এই ফল খেয়ে বেঁচে থাকে, তাদেরও যাতে হচ্ছে এই আবাসস্থলটা যাতে সুরক্ষিত থাকে। বাসযোগ্য নিরাপদ পৃথিবী বিনির্মাণে ব্যাপক সবুজায়নের পাশাপাশি দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় এই ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। বিজিবি সদর দপ্তরের প্রথম বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান কথা জানিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হিসেবে কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি। তিনি বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান। আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাক্ট করা সম্ভব না হয়,
তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। উপসচিব পদে কোটার অবসান সহ 4 দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। কুমিল্লার কান্দিরপাড় পুবালী চত্বরে মানববন্ধনে বক্তারা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উপসচিব পদে নিয়োগ, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন পোদ্দার এবং বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও অন্যরা। কর্মসূচিতে 25টি ক্যাডারের 100-রও বেশি কর্মকর্তা ছিলেন। রিসার্চ ইনসেন্টিভ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান 2023 এবং MIST ইন্টারন্যাশনাল জার্নাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিসেম্বর 2024 সংখ্যার অনলাইন সংস্করণের উদ্বোধন হয়েছে। সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর জেনারেল মুস্তাফিজ টাওয়ারের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন MISTর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। তিনি 2023 সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোপাস ইন্ডেক্সড গবেষণা প্রকাশনায় MISTর শীর্ষ 10 জন গবেষক এবং MIJST জার্নালে প্রকাশিত প্রবন্ধের শ্রেষ্ঠ গবেষকদের গবেষণা প্রণোদনা সনদ এবং ক্রেস্ট প্রদান করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত উদ্যোগে আগামীতে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে যৌথভাবে সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম। আগামী 29শে ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম PTI মিলনায়তনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামের 70 লক্ষ লোকের অভিভাবক হিসেবে আপনাদের কাছে অ্যাপিল করছি, এটাকে আপনারা সাকসেস করুন, যাতে করে আমরা প্রতিটি ধর্ম বর্ণ দল জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে পারি। এই একটা ভেরি ইম্পর্টেন্ট। ঐক্যবদ্ধ থাকতে না পারলে দেখবেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারব। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে আগুনে উচ্চ পর্যায়ের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে আগুন, বলেছে বিএনপি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, মন্তব্য। পূর্বাচলে প্লট হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বিপু সহ কয়েকজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মে সৃষ্টিকর্ম পৌঁছে যাবে আশা। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।